আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, ১০ নম্বর বিপদ সংকেতে বাংলাদেশ, কলকাঠি ভারতের হাতে। ১০ নম্বর বিপদ সংকেত কখন দেয়া হয়? যখন আর কোনো উপায়ন্তর থাকে না, একেবারে চূড়ান্ত বিপদ সীমায় পৌঁছে যায় পরিস্থিতি। আমরা মনে করি বা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক সেই জায়গাটিতে গিয়ে ঠেকেছে। তড়িৎ গতিতে ২ পক্ষের উত্তেজনা প্রশমনের মতো যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে পুরো দায় হচ্ছে ভারতের। কারণ আপনারা জানেন ২০২৪ এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই ভারত আমাদের সঙ্গে মূলত সম্পর্ক ছিন্নই করেছে। এখন ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে তলানিতে। তারা বলেছিলেন যে নির্বাচিত সরকার এলে সেই সরকারের সঙ্গে সম্পর্ক গড়বেন। নির্বাচিত সরকার এসেছে, কিন্তু এই সরকারের সঙ্গেও বৈরীভাব কাটেনি। ভারতের পর্যবেক্ষণ হচ্ছে বাংলাদেশ ইদানিং ভারতের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই বা কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিমানের চুক্তি হচ্ছে, গোয়েন্দা তথ্য আদান-প্রদানের চুক্তি হচ্ছে, জঙ্গিবাদ দমনের সমঝোতা স্মারকে সই হচ্ছে, নানা কিছু হচ্ছে, যেগুলোতে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে আলোচনা বা পরামর্শ করার কোনো ধরনের চিন্তাই করছে না বা কোনো ধরনের আ courtesy দেখাচ্ছে না। এই হচ্ছে ভারতের অভিযোগ। যে কারণে আমরা কি দেখছি? যে প্রতিনিয়ত সীমান্তে উত্তেজনা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছে যে পুরো সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া হবে। এইজন্যে শুভেন্দু অধিকারী ইতোমধ্যে জমিও বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এখন বিভিন্ন জায়গায় সেই কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন একটি ভিডিও চিত্র। সেখানে কি পরিস্থিতি দেখতে পাবেন। এটি হচ্ছে লালমনিরহাট সীমান্তের ঘটনা। বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি। এই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র কোনো একটি সীমান্তে নয়, বরং ভারত এবং বাংলাদেশের সঙ্গে পুরো লাগোয়া সীমান্ত জুড়েই এই ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, সেখানেও একই পরিস্থিতি। তো এই ধরনের পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে কি হবে? ভয়াবহ দিকেই কিন্তু যাবে। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? আ পথ হচ্ছে দেখুন। আমাদের সরকার বিতর্ক হলে বিএসএফ এর সাথে হবে। আমরা আপনার সাথে কথা বলতেছি। আমরা বলছি আপনি তো জোর করে কথা বলবেন না। আমার কথা হলো বিএসএফ বিজেপি আমাদের সমস্যাটা। আমাদের সমস্যাটা আমাদের সমস্যা বলতে হলে বিএসএফ। নিশ্চয়ই আপনারা দেখলেন যে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে এই উত্তেজনাকর আলাপচারিতা বা কথোপকথন। এটি কিন্তু শুধু এই উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিজিবি মানে আমাদের বর্ডার গার্ড বাহিনী, তারা একদম যুদ্ধ পরিস্থিতিতে চলে যেতে বাধ্য হয়েছিল। কারণ বিএসএফ এমনভাবে কোনো অনুমতি, কোনো আলাপ আলোচনা ছাড়াই শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, যেটা বাধা দেয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্রিয় দর্শক। তো সেই পদক্ষেপটি গ্রহণ করতে গিয়েই আসলে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনের কথা যদি বলি, ধারাবাহিকভাবে যদি ৭ দিনের পরিস্থিতি সামনে রাখি, তাহলে অসংখ্য ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট, সিলেট, যশোর, কুড়িগ্রাম, এরপর দিনাজপুর, এই সীমান্তগুলোতে এই ধরনের ঘটনা বেশি হচ্ছে। আ লালমনিরহাটে ৫ গ্রামের ৩ বিঘা করিডোর এলাকায় সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা বা কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না বলে বিএসএফ কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিজিবি।
সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারতীয় কর্তৃপক্ষ শূন্য রেখায় জমি মাপজোখ এবং বাঁশের খুঁটি স্থাপন শুরু করলে বিজেপি কঠোর প্রতিবাদ করে এবং বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে বিএসএফ অভিযোগ করে খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বিজিবি ফায়ারিং পজিশনে গিয়েছিল। জবাবে বিজেপি জানায় 1974 সালের স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ অনাকাঙ্ক্ষিত, তাই আত্মরক্ষার অংশ হিসেবে তারা পজিশনে গিয়েছিল বা প্রতিরক্ষামূলক অবস্থানে গিয়েছিল। এদিকে এলাকা পরিদর্শনে এসে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক দধিরাম রায় বলেন, সীমান্তে কাঁচাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ হবে না। তিনি জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চললেও সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁচাতারের বেড়া দেয়া হবে। তবে উত্তেজনার পর বিএসএফ বিভিন্ন স্থানের বাঁশ খুলে নিয়েছে এবং এই সীমান্তে কোনো সিভিলিয়ান আসেনি। 150 গজ বা 117 মিটারের মাঝে কোনো স্থাপনা হলে আবারও ফায়ারিং পজিশনে যাবে বিজিবি। এই ধরনের স্পষ্ট একটি হুঙ্কারও দেওয়া হয়েছে আমাদের বাহিনীর তরফ থেকে। তো কেন এইরকম উত্তেজনাকর পরিস্থিতি? কারণ বিএসএফ কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করছে না। যদি সীমান্তে কাঁটাতারের বেড়া হয়, যদি কাঁটাতার স্থাপন করতে হয়, তাহলে অবশ্যই দুই বাহিনী বসে সেই শূন্য রেখার কোন জায়গাটিতে কাঁটাতারের বেড়া দেওয়া হবে সেটি নির্ধারণ করতে হবে। 1974 সালের যে সীমান্ত আইন আছে, সেই আইন অনুযায়ী অবশ্যই দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই তা নির্ধারিত হবে। বাংলাদেশ চাইলেও কাঁটাতারের বেড়া দিতে পারবে, ভারত চাইলেও পারবে, কিন্তু অবশ্যই আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে কাজটি করতে হবে। মূলত সমঝোতা বা আলাপ আলোচনার কোনো ধারই ধারছে না। যাই হোক প্রিয় দর্শক, দিল্লি এখন মহা টেনশনে বা দিল্লিতে হইচই শুরু হয়ে গেছে রীতিমতো। কেন হইচই হচ্ছে? কারণ দিল্লি ভেবেছিল নির্বাচিত সরকার এলে 17 বছর আগের সম্পর্কে ফিরে যেতে পারবে। কিন্তু তারেক রহমানের সরকার ঠিক 17 বছর আগে শেখ হাসিনার সরকার যা যা করেছে সেদিকে প্রত্যাবর্তন করেনি। এতেই আসলে চোট পেয়েছে দিল্লি। ফলে অস্বস্তি যেমন বাড়ছে, ঠিক তেমনি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বা চক্রান্তের জালও বিস্তৃতি হচ্ছে। এখন দেখুন, এই যে আমাদের এই উপমহাদেশে বাংলাদেশকে ঘিরে চীন, পাকিস্তান এবং সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ। এর কারণ কি? ভূ রাজনৈতিক কারণ। বাংলাদেশ কোন দিকে তার কূটনীতিকে নিয়ে যাবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাংলাদেশ কি ভারতমুখী হবে? নাকি বাংলাদেশ পাকিস্তানমুখী হবে, না চীনমুখী হবে? আসলে বাংলাদেশকে হতে হবে বাংলাদেশমুখী। একদম কাঁটায় কাঁটায় নিক্তিতে মাপার মতো অবস্থা তৈরি করতে হবে কূটনীতিতে। কোথায় আমার কতটা লাভ, কোত্থেকে আমার হুমকি আসতে পারে, কে আমাকে আঘাত করতে পারে, কার দ্বারা সার্বভৌমত্ব ক্ষতি হতে পারে, কে আমার ভূখণ্ড দখল করতে পারে, এই হিসেব নিকেশগুলো স্পষ্টভাবেই করতে হবে। তার সঙ্গে সেই ধরনের সম্পর্কও রাখতে হবে, লাভের সম্পর্ক হবে, দুই পক্ষই যেন উইন উইন সিচুয়েশনে থাকে। তো আমরা 17 বছর তো ভারতমুখী হয়ে দেখেছি। কেবলই দাদাগিরি, কেবলই নিপীড়ন, কেবলই নির্যাতন। 17 বছরে কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে সীমান্তে, একটা পরিসংখ্যান যদি আনা হয়, তাহলে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাবো। 17 বছর তো শেখ হাসিনার সঙ্গে মোদী সরকারের দহরম-মহরম সম্পর্ক ছিল। তাহলে কেন সীমান্ত হত্যা বন্ধ হয়নি? কেন তিস্তা চুক্তি হয়নি? কেন আমরা পানির ন্যায্য হিস্যা পাইনি? কেন অসম বাণিজ্যিক অবস্থা এখনো আছে দুটি দেশের মধ্যে? এই বিষয়গুলো নিয়ে কেউ কি পর্যালোচনা করেছেন? হাসিনা আমলে অসংখ্য চুক্তি হয়েছে ভারতের সঙ্গে। সেই চুক্তিগুলো গোপনই থেকে গেছে। প্রকাশ করা হয়নি। প্রায় ১,০০০ এর মতো নানা ধরনের চুক্তি রয়েছে। ছোট বড় সমঝোতা স্মারক, চূড়ান্ত চুক্তি, ১০ বছর মেয়াদি, ২০ বছর মেয়াদি, নানা খাতে এই ধরনের চুক্তি হয়েছে। কিন্তু সেই চুক্তিগুলোর সম্পর্কে জানার অধিকার জনগণের রয়েছে। সেগুলো জনগণ জানতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারও এই চুক্তিগুলো বাতিল করেনি বা পর্যালোচনা করেনি। এখন এই বর্তমান সরকার এগুলো নিয়ে কি করবে? যদিও তথ্য বিষয়ক উপদেষ্টা বলেছেন যে পর্যালোচনা করা হচ্ছে। দেখা যাক কি করবে তারা। কিন্তু দেখুন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেটা কেন হয়েছে? এই যে কূটনৈতিক অভিযাত্রা, সেটার গতি প্রকৃতি দেখেই আমাদের প্রতিবেশী দেশগুলো
নানা ধরনের চিন্তা ভাবনা শুরু করেছে। বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে তাহলে অব্যাহত উন্নতির দিকে এগিয়ে যাবে। রাজনৈতিকভাবে বাংলাদেশে একটা শান্তির পরিবেশ তৈরি হবে। জনগণের মধ্যে স্বস্তি ফিরবে। কিন্তু এটি যদি ব্যাহত হয় তাহলে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, আমাদের স্থিতিশীলতা নষ্ট হবে, আবারও আমরা ধাক্কা খাবো। আর এই ধরনের ঘটনা ঘটলে যারা মনে করছে যে এই সরকারও তাদের প্রতি নতজানু নীতি দেখাচ্ছে না, তাদের জন্য লাভবান। একদম সরল সমীকরণ। এখানে কোনো জটিলতা নেই। সেইজন্যে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের গুজব, গুঞ্জন এবং ষড়যন্ত্রের জালপালা বিস্তৃত হচ্ছে। এখন এটাকে বন্ধ করবেন কিভাবে? এই বন্ধ করবার জন্যে সব পক্ষগুলোকেই একমত হতে হবে। কেমন একমত? সরকারকে উদারতা দেখাতে হবে। তার প্রতিশ্রুতির উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ভোটের আগে গণভোট, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ করতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলোকেও দূরদর্শী এবং প্রজ্ঞাপূর্ণ কর্মসূচি দিয়ে সরকারকে পরামর্শ দিতে হবে। আত্মঘাতীমূলক কোনো আন্দোলনের কর্মসূচি দিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ যদি করে দেয় বিরোধী দল, তাহলে সেটা ভয়ানক হবে। গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হবে। দুপক্ষকেই কিন্তু স্থির থেকে ঠান্ডা মাথায় সব বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। আর এটা যদি না পারা যায়, তাহলে ভয়াবহ একটা পরিস্থিতি অপেক্ষা করছে। যেকোনো প্রতিবেশী যেকোনো প্রতিবেশী রাষ্ট্র এটা থেকে সুযোগ নেবে। আ এটা নিঃসন্দেহে বলা যায় এটার কোনো ব্যত্যয় হবে না যদি জাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হয়। সেজন্য আমার শেষ কথা হচ্ছে সবাই ঐক্যবদ্ধ থাকুন। যা শুনছি এবং বর্তমানে যা আভাস পাচ্ছি তাতে ইতিবাচক কোনো সুসংবাদ নেই। মত পথ ভুলে দেশের গণতন্ত্রকে নিরবচ্ছিন্ন রাখতে পারাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং নিরবচ্ছিন্ন যদি রাখা যায় গণতন্ত্রকে তাহলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। কেবল দেখুন দল এবং গোষ্ঠী চিন্তা করলে হবে না। সবাই যার জায়গা থেকে প্রয়োজনে ছাড় দিন। গণতন্ত্র আক্রান্ত হলে আবার অন্ধকার নেমে আসবে। সতর্ক হন, রাজনৈতিক সাম্প্রদায়িকতাকে পরিহার করে সবাইকে নিয়ে দেশ গড়ন করুন। সবাইকে নিয়ে দেশ নির্মাণের পথে এগিয়ে যান। এবার শেষ সুযোগ। হাতছাড়া হলে আবার দীর্ঘ প্রতীক্ষা। দেখুন এই বাংলাদেশের ৫৫ বছরে আমরা কেবল হোঁচট খেয়েছি। ১৯৭৫ একদলীয় বাকশাল কায়েম হলো। ১৯৮১ প্রেসিডেন্টকে হত্যা, ৮২ তে আবার স্বৈরশাসন, ৯১ নতুন গণতান্ত্রিক অভিযাত্রা, ২০০৭ এ আবার ১১ এরপর ২৪ এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থান। দীর্ঘ সময় ধরে হোঁচট খেতে ৫৫ বছর পার করা এই বাংলাদেশ আর হোঁচট খেতে চায় না। এইজন্য সরকার, বিরোধী দল এবং দেশের পক্ষের সব মানুষকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। দৃঢ় ভূমিকা পালন করতে হবে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।